আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তৌহিদুর রহমান। মার্সকোয়ার্ডের বাংলা একজন ইনস্ট্রাক্টর। বাংলা ব্যাকরণটা আমি দিচ্ছি বা পড়াচ্ছি। তো আপনারা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। এর মধ্যে যারা জয়েন করেছেন তাদেরকে আমি আবারও স্বাগত জানাচ্ছি। আর লাইভের ক্লাসটা নোটিফিকেশন যেতে বা সবার কাছে পৌঁছতে একটু টাইম লাগে। তো আমি ১ থেকে ২ মিনিট একটু জাস্ট চেক করি যে আপনারা আমার কথা ঠিকঠাক বা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা বা আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা বা টেকনিক্যাল কোনো প্রবলেম আছে কিনা এটা আমাদেরকে একটু জানাবেন বা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি জাস্ট একটু কমেন্ট গুলো চেক করে নিই যে সবাই ঠিকঠাক আসছে কিনা। ওকে? আশা করছি সবাই চলে আসবেন। আমাদের মোটামুটি বেশ ভালো কিছু মেম্বার আছে আমাদের গ্রুপের সঙ্গে যারা অলওয়েজ আমাদের সাথে যুক্ত থাকে। আমি একটু জাস্ট চেক করি যে কারা কারা যুক্ত এসেছে বা কারা কারা এসেছেন সেই বিষয়ে একটু দেখি। ওকে? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কেমন আছেন একটু আমাকে জানান। আমাকে সালাম দিয়েছেন। যারা সালাম দিয়েছেন তাদেরকে বলছি ওয়ালাইকুম সালাম। আমি ল্যাপটপটা একটু সেভ করে আমি দেখতে পাই। ওকে, আপনারা সবাই ভালো আছেন? আপনারা আছেন কেমন? সবার কি শরীর স্বাস্থ্য মন তিনটা ভালো আছে? ওকে, কারণ কি এগুলোর একটা খারাপ থাকলে আমরা খারাপ হয়ে যাই। শরীর খারাপ থাকলে মন খারাপ হয়ে যায়। যদি শরীর ঠিক থাকে মন খারাপ থাকলে আমরা খারাপ থাকি। তার মানে আমাদের শরীর স্বাস্থ্য সঙ্গে মনেরও একটা খুব ভালো সম্পর্ক আছে। ঠিক আছে? একটার সঙ্গে একটা কি বলে যে প্রত্যক্ষভাবে জড়িত। তো ঠিক আছে, আজকে আমাদের কোর্সের ক্লাসটা হচ্ছে নরমালি ব্যাংক জবের কারণে। তো আজকে যে লেকচার বিষয় বা যে বিষয় টপিকসটা পড়ানো হবে, এই টপিকসে আপনারা কোনো লেকচার শিট পাবেন না। আমি আবার বলে দিচ্ছি, আজকের এই ক্লাসে কোনো লেকচার শিট বা কোনো পিডিএফ ফাইল পাবেন না। তবে যারা ব্যাংক জবের জন্য রেজিস্ট্রেশন করেছেন, আমাদের খুব শীঘ্রই গ্রুপে একদম সিরিয়াল অনুযায়ী বা টপিকস অনুযায়ী ক্লাস শুরু করব। তো তখন আপনারা অবশ্যই এই লেকচার শিটগুলো বা যে বইয়ের কথা বলা আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? তো আশা করছি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। আর যারা এখনো রেজিস্ট্রেশন করা বাকি রেখেছেন বা রেজিস্ট্রেশন করেননি তারা আশা করছি খুব দ্রুত রেজিস্ট্রেশনটা করে ফেলবেন। ওকে, ঠিক আছে, আমার কথা সবাই শুনতে পাচ্ছে, আমার স্পষ্ট আছে। আশা করছি কোনো প্রবলেম হচ্ছে না, যদিও দুই পাশে দুইটা লাইটের ছবি দেখা যাচ্ছে। আসলে এই দুটো লাইট বন্ধ করে রুমটা একটু অন্ধকার হয়ে যাচ্ছে, এই জন্য লাইট তো জ্বালিয়ে রাখতেই হচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমাকে প্রশ্ন করেছে যে আপনি কেমন আছেন স্যার? যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি সুস্থ আছি। যদিও অনেক ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে, সবাই ব্যস্ত থাকি, তবে এখন আমাদের একটু ব্যস্ততা বেশি যাচ্ছে। আপনি বুঝতেই পারছেন যে আমরা বিভিন্ন জায়গায় ক্লাস করতে হয়। আমরা যারা মানে টিচিং প্রফেশনে আছি, বিশেষ করে কোচিং সেন্টারগুলোতে, চাকরির কোচিং সেন্টার হতে পারে অথবা অ্যাডমিশনে। তো এই সময়টা হচ্ছে অ্যাডমিশনে কোচিং এর প্রচুর চাপ চলছে। এর পাশাপাশি কিছু বিসিএস কোচিং বলেন বা ব্যাংক জবের মানে যে চাকরি ভিত্তিক যে কোচিং সেন্টারগুলো আছে এগুলোতেও এখন বেশ প্রেশার কাটছে। কারণ কি এখন পরীক্ষাগুলো নেওয়া শুরু করেছে। এই জন্য কোর্স শেষ করার নিয়ে খুব চাপ যাচ্ছে। যদিও একটু প্রেশারে আছি, তবে এটা বিষয়ে কোনো সমস্যা না। কারণ আমরা বিশেষ করে আমরা বলতে আমি আমার কথা বলছি যে আমি খুব ব্যস্ত থাকতে ভালোবাসি এবং ব্যস্ত থাকতেই পছন্দ করি। তো যেভাবে হোক ক্লাস নিয়ে হোক বা কোনো কাজ করে হোক যদি ব্যস্ত থাকতে পারি তাহলে আমার ভালো লাগে। তো আশা করছি আপনাদের সবার সঙ্গে নিয়ে সবকিছু নিয়ে ব্যস্ততার মধ্যে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনারাও ভালো আছেন। ওকে, ঠিক আছে, আজকে আমরা যে টপিক শিখবো সেটা হচ্ছে বাক্য প্রকরণ। কি শিখবো? বাক্য প্রকরণ। একটু আমাকে জানাবেন যে আমি যে বোর্ডে লেখাটা লিখেছি বাক্য প্রকরণ, এই লেখাটা কি আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে লেখাটা ঠিকঠাক আছে কিনা? আমি একটু প্রথমে কমেন্ট সেকশনে দেখি। ওকে, বলছে ক্লিয়ার স্যার। আমরা ক্লিয়ার বলতে আর কোনো প্রবলেম নেই, তাহলে আমি ক্লাসের দিকে যেতে পারি। আর যারা মাত্র জয়েন করেছেন তাদের জন্য কথা, বা যারা আগে থেকে জয়েন শুরু থেকে জয়েন করেছেন তাদের জন্য বলছি, যারা আমাদের এই লাইভ ক্লাসটি দেখছেন বা যারা লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন তারা এই ক্লাসটি একটু শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ার অনেকের কাছে পৌঁছে দিবে। আমি প্রত্যেক ক্লাসে একটা কথাই বলি যে শেয়ারে কেয়ার বাড়ে, মানে আমরা শেয়ারে কেয়ার খুঁজি। যদি কারণ কি যে আমাদের মানে যত বেশি আপনি শেয়ার করবেন তত আমাদের প্রচার হবে বা আমাদের প্রসারটা ঘটবে। কারণ কি প্রচারই হচ্ছে প্রসার। ওকে, ঠিক আছে, যারা লাইভটা শেয়ার করছেন তারা শেয়ার করে জাস্ট ছোট্ট একটা কমেন্ট করবেন যে ডান, তার মানে আমি বুঝবো যে আপনি আমার লাইভটা শেয়ার করেছেন। ঠিক আছে, তাহলে আমরা ডিরেক্ট পড়ার দিকে যাই। পর আমরা পড়তে পড়তে গল্প করব, কথা মানে শুনবো বা আপনাদেরও কি অবস্থা সেগুলো জানবো। ওকে, আজকে আমরা যে টপিকসটা নিয়ে কথা বলবো সেই টপিকসের নাম হচ্ছে বাক্য প্রকরণ। কি প্রকরণ? বাক্য প্রকরণ। আসেন প্রথমে বাক্য কি, এই বাক্য আগে জেনে নিই যে বাক্য কাকে বলে। প্রথমে জানতে হবে যে বাক্য কি। ওকে, বাক্য কি? দেখেন বাক্য হচ্ছে কতগুলো শব্দ
কতগুলো অর্থবোধক শব্দ পাশাপাশি বসে, কতগুলো অর্থবোধক শব্দ পাশাপাশি বসে যদি অর্থবোধক যদি বক্তা মনের ভাবটা প্রকাশ করতে পারে তাহলে আমরা কি বলছি? বাক্য বলছি। তোমরা দেখেন বাক্যের মাধ্যমে মানুষ কিন্তু মনের ভাব প্রকাশ করে। মানুষ মনের ভাব প্রকাশ করে কিসের মাধ্যমে? বাক্যের মাধ্যমে। অর্থাৎ কতগুলো মানে শব্দ, অর্থযুক্ত শব্দ পাশাপাশি বসে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাহলে এগুলি কোনো কি বলছি? বাক্য বলছি। ওকে, এখন দেখেন বাক্যের আজকে যে টপিকগুলো শিখবো সেটা হচ্ছে একটা বাক্যের কতগুলো গুণ থাকে, একটা বাক্য কিভাবে মানে বাক্যটা ভুল হতে পারে, কিভাবে বাক্যটা শুদ্ধ হয়, এই বিষয়ে শিখবো। ঠিক আছে, এই বিষয়টার নাম দিয়েছে যে বাক্য প্রকরণ। এটাকে কি বলে? বাক্য প্রকরণ। বাক্য প্রকরণ আপনারা অনেকেই হয়তো ভালো জানেন বা অনেকেই জেনে এসেছেন। তো আজকে আমি আপনাদের একটু অন্যভাবে শেখানোর ট্রাই করবো। আশা করছি আপনারা আমার পাশেই থাকবেন। ঠিক আছে, ওকে। আজকে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটা বাক্য সার্থক হতে গেলে বা একটা বাক্য শুদ্ধ হতে গেলে বাক্যের মধ্যে কি কি থাকা দরকার, কি কি থাকবে, এই বিষয়টা হচ্ছে আজকের টপিকস। আশা করছি আপনারা এতক্ষণ বুঝতে পেরেছেন যে আমি কোনগুলোর কথা বলছি। ঠিক আছে, এরই ফাঁকে আমি একটু জাস্ট একটু কমেন্টটা চেক করে আসি যে কার কি অবস্থা বা কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওকে, আমি একটু আরজাদের মতো একটু নামগুলো পড়িয়ে নেই যে কে কে যুক্ত আছেন আমার সঙ্গে। ওকে, আমার সঙ্গে যুক্ত আছেন যে এম জে চৌধুরী পিয়াসী, তো ফারজানা আক্তার সাথী আছেন, ফারজানা আক্তার সাথী, এরপরে আছেন তাহমিনা তুহিন। ওকে, তারপরে আছে শ্রাবণী শ্রাবণ, নুস জাহান, তার নামটা আমি নুসরাত জাহান উনি ছোট করে লিখেছেন। এরপর আছেন বর্ষার ফুল, এটা কি নাম হতে পারে? হয়তো ছদ্মনাম ইউজ করেছেন উনি। এরপরে রাবেয়া ফারজানা আছে, তারপরে আছে শুভ সিদ্দিকী। ওকে, সুন্দর সুন্দর নাম। এরপর আছে শ্রাবন্তী। ওকে, অনেকেই আছেন, অনেকেই লাইভটা শেয়ার করেছেন। আসেন আমরা তাহলে একদম পড়ার দিকে চলে যাব, যে কি শিখবো, কোন বিষয়টা পড়বো সেই বিষয়ে ডিরেক্ট চলে যাই। ওকে, এখানে একটা বাক্য সার্থক হতে গেলে বা একটা বাক্য পরিপূর্ণ হতে গেলে তিনটি গুণ থাকা প্রয়োজন। কয়টি গুণ থাকা প্রয়োজন? তিনটি। তার মানে আমরা বলতে পারি যে একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে? তিনটি। দ্যাটস ওয়াই খাতায় লিখে রাখুন যে একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকে। আমিও লিখে দিচ্ছি, আপনারাও লিখুন যে একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকে। ঠিক আছে, সবাই লিখে ফেলুন যে একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে? তিনটি গুণ থাকে। এই তিনটি গুণ কি কি এগুলো নিয়ে একটু আগে আলোচনা করি। দেখেন এখানে যে প্রথম গুণটা থাকে তাকে বলি আমরা আকাঙ্ক্ষা। কি বলি? তাকে বলি আমরা আকাঙ্ক্ষা। ওকে, এরপরে দুই নম্বর যে গুণটা থাকে, একটু বানানটা দেখবেন। আকাঙ্ক্ষা বানান কিন্তু অনেকেই ভুল করে ফেলে। আমি আবার বলছি, এই আকাঙ্ক্ষা বানান নিয়ে কিন্তু পরীক্ষাতেও প্রশ্ন আসে যে নিচের কোন বানানটি সঠিক বা ভুল বানান কোনটি। এখানে কিন্তু আকাঙ্ক্ষা বানানটা কিন্তু লক্ষ্য রাখবেন, এখানে কিন্তু উমা আছে, উমর পরে যুক্ত ক। অনেকেই এই আকাঙ্ক্ষাকে ভুল ভাবে লিখে, এইভাবে লিখে ফেলে। অনেকে অনেকে লিখবে যে আ বা অনুসর্গের ক্ষয়ে যুক্ত আকার দিয়ে। এখানে কিন্তু অনুসর ক্ষয়কারী আকাঙ্ক্ষা কিন্তু ভুল। এই আকাঙ্ক্ষার কোনো মিনিং আছে কিনা আমি জানি না, তো যতদূর জানি এই আকাঙ্ক্ষার কোনো অর্থ নেই বা ডিকশনারিতে এরকম কোনো শব্দ খুঁজে পাবেন না। কিন্তু এই যে আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষাতে আপনার কি আছে? উম আছে, উমর সঙ্গে কি আছে? যুক্ত ক আছে। এই আকাঙ্ক্ষা কি পাবেন? অর্থ পাবেন। কি পাবেন? অর্থ পাবেন। তাহলে বানানটার দিকে সচেতন থাকবেন। এখানে আকাঙ্ক্ষাতে কোন ক আছে? উম আছে এবং যুক্ত ক বা কিউ আছে, যে যেটা বলে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এরপরে পরের গুণটা হচ্ছে আসক্তি। পরের গুণটা হচ্ছে আসক্তি। আসক্তি মানেটা একটু সাবধানে লিখবেন, এটা অনেকেই ভুল লিখে ফেলে। আসক্তি মানেটা হচ্ছে একটু ক্রিটিক্যাল, আকাঙ্ক্ষা থেকে সহজ কিন্তু একটু ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল হওয়ার কারণ কি? যে এটাকে অনেকে আসক্তি করতে গিয়ে আসক্তি করে ফেলে, কিন্তু এটা আসলে আসক্তি না। আসক্তি বলতে আমরা কি বুঝি? আসক্তি বলতে কোনো কিছু এডিক্টেড, এডিকশন। যেমন কি কেউ হয়তোবা পান পান খেতে আসক্ত থাকে, কেউ বিড়ি সিগারেট বা নানা ধরনের প্রতি আসক্ত থাকে, কেউ ভালো কাজে আসক্তি থাকে, কেউ খারাপ কাজে আসক্তি থাকে। তবে আমরা আসক্তি বলতে নরমালি নেগেটিভ বিষয়টাকে বুঝি। আসক্তি বলতে কি বুঝি? আমরা নেগেটিভ বিষয়কে বুঝি। ওকে, মাথায় রাখবেন এখানে কিন্তু এটা আসক্তি, এটা কিন্তু আসক্তি না। শক্তি বলে এখানে কিছু নেই। ঠিক আছে, এটা হচ্ছে আসক্তি। মানে আমরা বলি যে সত্যি কথা বলছি, এই সত্যি কিন্তু জফলা আছে, এই সত্যি কিন্তু জফলা নেই, এখানে তয় তো আছে, তার আগে একটা আ যুক্ত করে দেবেন। মাথায় রাখবেন প্রথমটা হচ্ছে আকাঙ্ক্ষা, সেকেন্ড ওয়ান হচ্ছে আসক্তি। ক্লিয়ার এইটুকু? ওকে, এরপরে তিন নম্বর আসেন। তিন নম্বর হচ্ছে যোগ্যতা। তিন নম্বর কি?
যোগ্যতা। 3 নম্বর হচ্ছে যোগ্যতা। এই তিনটা হচ্ছে একটা বাক্যের সার্থক গুণ। একটা বাক্য পরিপূর্ণভাবে বা একেবারে সার্থক হতে গেলে এই তিনটা গুণ থাকা চাই। কি কি গুণ লাগবে? এক নম্বর লাগবে আকাঙ্ক্ষা, এক নম্বর কি লাগবে? আকাঙ্ক্ষা, সেকেন্ড ওয়ান লাগবে কি? আসক্তি, থার্ড ওয়ান লাগবে যোগ্যতা। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? যদি বুঝতে পারি তাহলে আমরা পরের টপিকসে যাব, যে আকাঙ্ক্ষা বলতে কি বুঝি, আসক্তি বলতে কি বুঝি এবং যোগ্যতা বলতে কি বুঝি। ঠিক আছে? ওকে। প্রথমেই আমরা যে টপিকসটা নিয়ে কথা বলবো, প্রথমে আমরা যে টপিকটা শিখবো সেই টপিকসের নাম হচ্ছে আকাঙ্ক্ষা। প্রথম যে গুণটা নিয়ে শিখবো সেই গুণের নাম হচ্ছে আকাঙ্ক্ষা। ওকে। আকাঙ্ক্ষা হচ্ছে যে এখানে বিষয়টা হচ্ছে যে একটা বাক্য দেখো যে অর্ধেক শেষ হবে, বাকি অর্ধেক থাকবে। এই যে বাকি অর্ধেক শোনার যে ইচ্ছাটা থাকে এটাকে বলছে আকাঙ্ক্ষা। যেমন দেখেন, যদি আমি বলি যে এরকম যে ইভানা চিপে গেল, তো চট্টগ্রাম লিখতে হবে। ওকে। ইভানা চট্টগ্রাম গিয়ে, ইভানা চট্টগ্রাম গিয়ে, ইভানা চট্টগ্রাম গিয়ে এরপরে আর কিছু বলছি না বা এরপরে আর কিছু লিখছি না, তাহলে আমি কি বলবো? যদি বলি যে ইভানা চট্টগ্রাম গিয়ে এরপরে আমি আর কিছু বলছি না আর কিছু লিখছি না, তাহলে কি বাক্যটা কি পরিপূর্ণ হচ্ছে? একটু উত্তর করুন তো, দেখেন যে বাক্যটা কি পরিপূর্ণ হচ্ছে? না, বাক্য পরিপূর্ণ হচ্ছে না। বাক্যটা কি হচ্ছে না? বাক্যটা পরিপূর্ণ হচ্ছে না। এই বাক্যটা পরিপূর্ণ হতে হলে, এই বাক্যটা পরিপূর্ণ করতে গেলে তারপরে এই পরে যে গিয়ের পরে যে কি করেছে কি করছে এটা জানার আগ্রহ থাকছে। এটাকে আমরা কি বলবো বলতো? এই যে জানার আগ্রহ, এটাই হচ্ছে বাক্যের আকাঙ্ক্ষা। আপনি কোনো বাক্য অপরিপূর্ণ ভাবে শেষ করতে পারবেন না। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন যে পৃথিবীতে সবচেয়ে আকাঙ্ক্ষিত বাক্য কি? দেখি উত্তরকে দিতে পারেন যে পৃথিবীতে সবচেয়ে আকাঙ্ক্ষিত বাক্য কি? আপনারা একটু উত্তর গ্রন্থ দেখি, আমি শুনি যে পৃথিবীতে সবচেয়ে আকাঙ্ক্ষিত বাক্য কি? আপনারা উত্তর করতে থাকুন আর আমি এদিকে নেক্সট সেশনে চলে যাই। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, ঠিক আছে। ওকে। এরকম আরো হতে পারে, দেখেন যদি বলি যে আমি সূর্য দেখে, সূর্য দেখে চুপ হয়ে গেলাম। আমি সূর্য দেখে কি, আমি সূর্য দেখে কি, অনেক কিছু হতে পারে। আমি সূর্য দেখে বাজারে যাই বা সূর্য ওঠা দেখে বাইরে বের হই, অনেক কিছু হতে পারে। এই যে অনেক কিছু হতে পারে, এরপরে যে কি হবে সেটা জানার জন্য যে আমাদের আগ্রহ থাকে, এটাই আকাঙ্ক্ষা। আর মনে রাখবেন যে আকাঙ্ক্ষার উদাহরণ দিতে গেলে আপনাকে অবশ্যই এখানে অসমাপিকের ক্রিয়া ব্যবহার করতে হবে। কি ক্রিয়া? অসমাপিকের ক্রিয়া। অসমাপিকের ক্রিয়া কি? যে ক্রিয়ার মাধ্যমে বা যে ক্রিয়াগুলোর দ্বারা মানে বাক্যটা সম্পূর্ণ হয় না, সেগুলোকে আমরা কি বলি? অসমাপিক ক্রিয়া। মানে যে ক্রিয়া দ্বারা বাক্যের কাজটা আমরা সম্পূর্ণভাবে বুঝতে মানে শেষ হয় না, সেটাকে আমরা বলি কি? অসমাপিক ক্রিয়া। ঠিক আছে? ওকে। হ্যাঁ, অনেকেই উত্তর করতে পেরেছেন, অনেকেই উত্তর করতে পেরেছেন যে আমি আকাঙ্ক্ষা নিয়ে বলতে, পৃথিবীর সবচেয়ে আকাঙ্ক্ষিত বাক্য কি? পৃথিবীতে সবচেয়ে আকাঙ্ক্ষিত বাক্য সেটা হচ্ছে আমি তোমাকে ডট ডট ডট। দেখুন যে আমি তোমাকে ডট 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 লিখে যে কাউকে মেসেজ করুন বা যে কাউকে লিখে বসে রাখুন, দেখবেন যে মানে যে মেসেজটা পাবে তার মনের মধ্যে একটু কেমন অন্যরকম হবে। এখানে তো অনেক কিছুই হতে পারে, অনেক কিছু হতে পারে না? যদি আমি কাউকে মেসেজটা পাঠাই, বলতে পারে এমন যে আমি কালকে তোমাকে একটা সিঙ্গারা খাওয়াবো, আমি তোমাকে কালকে মুভি দেখার ইনভাইট দেবো, অনেক কিছু হতে পারে। কিন্তু আপনি যদি শুধু কাউকে মেসেজ করে দিলেন যে আমি তোমাকে ডট 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 ডট, দেখবেন এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে আকাঙ্ক্ষিত বাক্য। যে মেসেজটা পাবে সে তার মনের মধ্যে অটোমেটিক শুনতে চাইবে যে এর শূন্যস্থানের পূরণ বা এর পরবর্তী শব্দটা কি হতে পারে। ঠিক আছে? তাহলে এই তো আকাঙ্ক্ষার বিষয়টা আমরা বুঝতে পেরেছেন। এরপর আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে আসক্তি। কি শিখবো? আমরা শিখবো আসক্তি। কি শিখবো আমরা? আসক্তি। আসেন, আসক্তি বলতে কি বুঝি? আসক্তি হচ্ছে, দেখেন যে একটা বাক্যের আকাঙ্ক্ষা পরিপূর্ণভাবে নিবৃত হবে। একটা বাক্যের আকাঙ্ক্ষা পরিপূর্ণভাবে নিবৃত হবে, কিন্তু তারপরেও বাক্যটি ভুল থাকবে। দেখুন আকাঙ্ক্ষাতে কি শব্দ কিছু থাকে না, কিছু শব্দ বা কিছু পদ থাকবেই না। কিন্তু আসক্তিতে সবগুলো শব্দ বা সবগুলো পদই থাকবে, কিন্তু তারপরেও বাক্যটি ভুল হবে। যেমন দেখেন, আমি যদি বলি যেরকম যে আমি করি ওয়াক্ত 5 চেষ্টা পড়ার নামাজ। আমি কি বলেছি? আমি যদি আপনাকে বলি যে আমি করি ওয়াক্ত 5 চেষ্টা পড়ার নামাজ,
এর দ্বারা কি কিছু বুঝতে পারছেন? হয়তো বুঝতে পারছেন, কিন্তু দেখেন শব্দগুলো শুনতে কেমন লাগতেছে? উদ্ভট লাগছে না? অবশ্যই উদ্ভট লাগছে। এই উদ্ভটটাকে দূর করার জন্য আমাদের কি লাগবে? আসক্তি লাগবে। তার মানে আসক্তি হচ্ছে বাক্যে বা পদে, বাক্যের মধ্যে পদগুলোর সুশৃঙ্খল পদবিন্যাস। দেখেন বাক্যের মধ্যে পদের সুশৃঙ্খল পদবিন্যাস। তাহলে আসক্তি বলতে কি বুঝছি আমরা? দেখেন আমি বলেছিলাম যে আসক্তিতে কি ঘটে। দেখেন আসক্তিতে কি ঘটে? বাক্যের মধ্যে পদগুলোর সুশৃঙ্খল পদবিন্যাস ঘটে। এখানে খুব ভালোভাবে পদবিন্যাস করবে, মানে কি একটা পদে পরে কোন পদ বসবে সেটা হচ্ছে মেইন বিষয়। যেমন আমি বলেছিলাম যে এরকম যে আমি করি ওয়াক্ত 5 চেষ্টা পড়ার নামাজ। আমি কি বলেছি? যে আমি করি ওয়াক্ত 5 চেষ্টা পড়ার নামাজ। তার মানে বিষয়টা হচ্ছে যে এখানে মেইন যে বাক্য বা প্রধান একদম ঠিকঠাক যে বাক্য সেটা হচ্ছে যে এরকম যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। আমি কি করি? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। এই যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, এটাকে মানে শব্দগুলো এক এক জায়গায় বসিয়ে দিয়েছি। এটাই হচ্ছে বাক্যের কি হচ্ছে? আসক্তি। তার মানে আমি এইভাবে যদি ভুল করি বাক্যটি আসক্তি হারাবে। বাক্যটি কি হারাবে? আসক্তি। আর যদি আমি ঠিকঠাক ভাবে লিখি এবং পদবিন্যাস যদি ঠিকঠাক থাকে তাহলে বাক্যটি কোন গুণটা থাকবে? তখন বাক্যের আসক্তি গুণটা থাকবে। আশা করছি এই আসক্তি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এরপর আমরা যা শিখবো তা হচ্ছে বাক্যের যোগ্যতা। কি শিখবো? এরপরে যা শিখবো তা হচ্ছে বাক্যের যোগ্যতা। ওকে, আমরা খাতায় লিখে ফেলি যোগ্যতা। ওকে, আশা করছি এখন সবাই ঠিক দেখতে পাচ্ছেন। টাইম চেঞ্জ হয়ে গিয়েছে। যাক, টাইম চেঞ্জ হয়ে গেলে তো কোনো সমস্যা নেই। টাইম তো আমাদের কোনো মেইন বিষয় না। আমাদের মেইন বিষয় হচ্ছে যে লাইভ ক্লাসে পড়াশোনা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। লেখা বা পড়াটা ঠিকঠাক দেখতে পারলেই তাহলেই ঠিকঠাক চলবে। আমার কথা স্পষ্ট শুনতে পারলেই চলবে। ওকে, তো এখন যারা একটু আছেন আমার সঙ্গে জাস্ট এখন একটু আমাকে জানান যে সব ঠিকঠাক আছে তো? ওকে, আশা করছি সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছেন এবং ঠিকঠাক দেখতেও পাচ্ছেন। এখন প্রশ্ন করতে আসক্তি শব্দের অর্থ কি? শব্দের আসক্তি শব্দের অর্থটা বোঝাচ্ছে যে একটা বাক্যের মধ্যে শব্দগুলো কিভাবে থাকবে, সুশৃঙ্খল পদবিন্যাস। আসক্তি মানে ধরে নেন যে আসক্তি অর্থ হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাস। একটা পদে পরে কোন পদ বসবে। এই যে যেমন কিছু নাকি বললাম যে আমি করি ওয়াক্ত 5 চেষ্টা করার নামাজ। এটা কি হচ্ছে? হচ্ছে না। এগুলো কি? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। এই যে আমির পরে 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত পরে নামাজ, নামাজের পরে পড়া, পড়ার পরে কি চেষ্টা করে করি। এই যে পদবিন্যাস আছে, এই পদবিন্যাসের মধ্যে সুশৃঙ্খল পদবিন্যাস, এই পদবিন্যাস গুলোকেই বলছি আমরা আসক্তি। আসক্তি, ঠিক আছে? ওকে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এইবারে আমরা যা শিখবো তাহলে যোগ্যতা। এবারে কি শিখবো? যোগ্যতা। দেখবেন যোগ্যতার ক্ষেত্রে বা যোগ্যতাতে দেখবেন এখানে আপনার কি কি ঘটবে। দেখবেন যে যোগ্যতাতে কি কি ঘটে। যোগ্যতাতে দেখবেন আপনি একদম ঠিকঠাক ভাবে আকাঙ্ক্ষা নিবৃত হবে। এখানে দেখবেন আসক্তিও ঠিকঠাক আছে, তারপরেও বাক্যটি ভুল হতে পারে। বাক্যটি কিভাবে ভুল হতে পারে? বাক্যটি যোগ্যতা হারাতে পারে। কিভাবে যোগ্যতা হারাতে পারে? দেখেন যদি বলি এরকম যে গরু আকাশে ওড়ে, কি বললাম? গরু আকাশে ওড়ে, ওদলে বিষয় ওড়ে নেই, ওতে কোনো মাত্রা হবে না, ওতে কোনো মাত্রা হবে না। দেখেন আমি লিখেছি যে গরু আকাশে ওড়ে। এখন গরু কি আকাশে উঠতে পারে সেটা পরে বিষয়, তার আগে দেখি এই বাক্যে কিন্তু আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে নিবৃত্ত হয়েছে। দেখেন বাক্যটির মধ্যে কোনো আকাঙ্ক্ষার কোনো প্রবলেম নেই। এখানে বাক্যের আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে নিবৃত্ত হয়েছে। এরপর দেখেন বাক্যের আসক্তি। আসক্তি মানে কি? যে পদবিন্যাস, এই পদবিন্যাসে কি আছে? সুশৃঙ্খল আছে, ঠিকঠাক আছে, পদবিন্যাসের মধ্যে কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে দেখেন এই বাক্যের আকাঙ্ক্ষা নিবৃত্ত হয়েছে, আসক্তি নিবৃত্ত হয়েছে। এখন দেখেন বাক্যের যোগ্যতা। যোগ্যতা কি? যে অর্থ সঙ্গতি ঠিক আছে কিনা। বাক্যে যা বলবে তার সঙ্গে যে অর্থ সঙ্গতি যদি ঠিকঠাক থাকে তাহলে বাক্যের যোগ্যতা ঠিক থাকবে। আর যদি অর্থ সঙ্গতি যদি ঠিকঠাক না থাকে তাহলে বাক্যটা তার যোগ্যতা হারাবে। এখন এখানে দেখেন, যে গরু আকাশে ওড়ে, আসলে কিন্তু গরু আকাশে উঠতে পারে না। বাক্যের সঙ্গে অর্থ সঙ্গতি ঠিকঠাক নেই। এখন প্রশ্ন করেছেন যে
পাখি ঘাস খায়, হ্যাঁ পাখি ঘাস খায়, এটা ঠিক, এই বাক্য ঠিক আছে। অনেক পাখি ঘাস খায়, মুরগিও ঘাস খায়, অনেক মুরগি আছে ঘাস খায়, রাজহাঁসও ঘাস খায়। হাঁস কিন্তু কোন কাইন্ড অফ পাখি, তো এটা ঠিক আছে। কিন্তু গরু আকাশে ওড়ে, এটা একেবারেই বাক্যকে যোগ্যতা হারাবে। ঠিক আছে। আবার যদি এখন আমি এরকম বলি যে ডোনাল্ড ট্রাম্প হেরে গেছেন এখন, ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্পের জেন্ডার চেঞ্জ করে অন্য কিছু বলি, তাহলে কি সেটা মানা যাবে? যে না, যে ডোনাল্ড ট্রাম্প মানে নির্বাচনে হেরে সে গর্ভবতী হয়ে গেছে, এটা কি বলা যাবে? সে গর্ভবতী হয়ে গেছে, এটা কি বলা যাবে? না, এটা বলা যাবে না। কারণ কি, ডোনাল্ড ট্রাম্প চাইলেও শত চেষ্টা করে সে গর্ভবতী হতে পারবে না। এই যে দেখেন, এইটাকে বলছে আমি বলতো বাক্যের যোগ্যতা হারাচ্ছে বা বাক্য যোগ্যতা হারিয়ে ফেলছে। ওকে, ঠিক আছে, আশা করছি যোগ্যতার জ্ঞানটা বুঝতে পেরেছেন। এরপর আমরা যে বিষয় আলোচনা করব সেই বিষয় হচ্ছে যে একটা বাক্য কি কি ভাবে বা কি কি কারণে যোগ্যতা হারাইতে পারে। একটা বাক্য কি কি কারণে যোগ্যতা হারায়? দেখবেন যে একটা সার্থক বাক্য যোগ্যতা হারায় মানে সাধারণত 6টি কারণে। কয়টি কারণে? 6টি কারণে। একটা সার্থক বাক্য যোগ্যতাটা হারিয়ে ফেলে কয়টি কারণে? 6টি কারণে। আসেন আমরা এই 6টি কারণ দেখে নিই। ঠিক আছে, প্রথম যে কারণে যোগ্যতা হারায় সেই কারণটা হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। ওকে, প্রথম যে কারণে বাক্য যোগ্যতা হারায় সেই কারণের নাম হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। ঠিক আছে, ওকে ঠিক আছে, আপনারা কমেন্টে বেশ ভালো ভালো কথা বলছেন। ওকে, এই যে দেখেন যে বললাম যে রীতিসিদ্ধ অর্থবাচকতা। আসেন, রীতিসিদ্ধ অর্থবাচকতা বলতে কি বুঝি? রীতিসিদ্ধ অর্থবাচকতা বলতে আমরা বুঝি যে একটা বাক্যের কে ভাঙার পরে একরকম অর্থ হয়, আর একটা শব্দকে ভাঙলে একরকম অর্থ পায়, আর ভাঙার আগে তাকে আরেক অর্থে ব্যবহার করি। যখন দেখবেন যেটা প্রচলিত অর্থ সেই অর্থ বাদ দিয়ে আপনি যদি অন্য কোনো অর্থে ব্যবহার করেন, মানে যেটা হচ্ছে অর্থ প্রচলিত না, যে অর্থটা সবাই ব্যবহৃত করে না, আপনি জোর করে যদি অর্থটা ব্যবহার করেন তাহলে বাক্যটি যোগ্যতা হারাবে। আর বাক্য যোগ্যতা হারাবে কোন কারণে? বাক্যটা যোগ্যতা হারাবে রীতিসিদ্ধ অর্থবাচকতার কারণে। আসেন উদাহরণ দেখি। যদি দেখি আমি গবেষণা, কি লিখলাম? গবেষণা। দেখেন এই গবেষণাকে ভাঙলে আমরা কি পাচ্ছি? আমরা গ যোগ এসোনা। ওকে, আমরা কি পাই? ভাঙলে পাই গো যোগ এসোনা। এখন দেখেন এই গবেষণা বলতে আমরা কি বুঝি? আমরা গবেষণা বলতে বুঝি যে কোনো বিষয়ে জানার জন্য আরো বেশি স্টাডি করা, আরো বেশি রিসার্চ করা, আরো বেশি সম্যক ধারণার জন্য ওই বিষয়ে পড়াশোনা করাটাকে আমরা কি বলি? গবেষণা বলি। কি বলি আমরা? গবেষণা বলি। এখন দেখেন যদি গবেষণাকে ভাঙলে আমরা কি পাচ্ছি? গবেষণাকে ভাঙলে কি পাচ্ছি? গো। গো মানে কি? গো মানে হচ্ছে গরু। গো অর্থ গরু। এইটা যে এসোনা, এসোনা অর্থ কি? উত্তর কোনটা দেখি যে এসোনা অর্থ কি? ওকে, এসোনা অর্থ কি? সবাই উত্তর কোনটা দেখি যে এসোনা অর্থ কি হয়? কমেন্ট করে জানান দেখি কে কে এই এসোনা অর্থটা জানেন। আপনাদের একটু কমেন্ট ও এই ফাঁকে আমি দেখে আসি যে তার কি অবস্থা, কমেন্ট ঠিকঠাক করছে কিনা। ওকে, সাদিয়া জাহান বলছে খোঁজা। ওকে, আপনারা পারেন, খুব ভালো পারেন। যে কামরুল হাসান শুভ সে বলছে খোঁজা। এই এসো না মানে যে আমরা বলি যে কাছে এসো না, এরকম কিছু না যে কাউকে ডাকা যে কাছে এসো বা আমার কাছে এসো না, এই এসোটা সেই এসো না। এখানে বলতে গেলে মূর্ধন্য স আছে, মূর্ধন্য আছে। এই এসো না মানে হচ্ছে কি বলেন তো? এই এসো মানে হচ্ছে খোঁজা। এখন দেখেন আপনি গবেষণা ভাঙলে কি পাচ্ছেন? গো মানে হচ্ছে গরু, আর এসো না মানে হচ্ছে খোঁজা। তাহলে দেখেন গবেষণা অর্থ কি বোঝাচ্ছে? গবেষণা অর্থ বোঝাচ্ছে যে গরু খোঁজা। কি খোঁজা? গরু খোঁজা। ঠিক আছে, এখন দেখেন যে ব্যক্তিরা কোনো বিষয়ে পিএইচডি করতেছে বা রিসার্চ করতেছে, কোনো বিষয় নিয়ে খুব বেশি মানে গবেষণা করতেছে, তাকে কি আপনি বলবেন যে স্যার বা ভাই আপনি কি গরু খোঁজা খুঁজতেছেন? এটা বলবেন? তাহলে কি বাক্যের অর্থ সংগতি ঠিক থাকবে? না, বাক্যের অর্থ সংগতি ঠিক থাকবে না। আপনি যদি গরু খোঁজা অর্থ যদি গবেষণা ব্যবহার করেন তাহলে ভুল হয়ে যাবে। যেমন দেখেন এখানে অনেকের বাসা গ্রামে, আমার বাসাও গ্রামে, আমার গ্রামের বাসায় হয়তো গরু আছে, ঠিক আছে, কোনো কারণে গরুটি হারিয়ে গেছে। এখন আমি এই গরু খুঁজতে বেরিয়েছি সন্ধ্যাবেলায়।
এর মধ্যে কেউ যদি একটু ফোন দিয়ে বলে যে স্যার বা ভাইয়া কি করছেন, তখন আমি কি বলবো? আমি কি বলবো যে আমি এখন গবেষণায় ব্যস্ত আছি, যে আমি এখন গবেষণায় ব্যস্ত আছি, ফোনটি রেখে দাও। এই কথা কি বলা যাবে? না, এটা বলা যাবে না। দেখেন আমি গুরু খুঁজতে বের হয়ে আমি কখনোই বলতে পারবো না যে আমি গবেষণায় ব্যস্ত আছি, আমি এটা বলতে পারবো না। কি বলতে হবে? যে আমি গুরু খুঁজার কাছে ব্যস্ত আছি। যদি আমি কোনো বিষয়ে রিসার্চ করছি বা কোনো বিষয়ে আরো সম্যক জানার জন্য পড়াশোনা করছি, তখন আমি বলতে পারবো ঠিক আছে আমি গুরু খুঁজতে পেরেছি। এখন দেখেন এই গবেষণা অর্থ দ্বারা যদি গুরু খুঁজে ব্যবহৃত করেন, তাহলে বাক্যটি ভুল হয়ে যাবে। বাক্যটি কি হারাবে? যোগ্যতা হারাবে। আর কোন কারণে যোগ্যতা হারাবে? রীতিসিদ্ধ অর্থবাচকতার কারণে বাক্যটি যোগ্যতা হারাবে। ওকে, আচ্ছা আরো একটা উদাহরণ দিয়ে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। যদি আমি উদাহরণ লিখি এরকম যে বাধিত, কি লিখলাম? বাধিত। দেখেন বাধিতকে যদি ভেঙে লিখি তাহলে পাই আমরা যে বাধা যোগ ইত। কি পাই আমরা? যে বাধা যোগ ইত। দেখেন নরমালি বাধিত বলতে কি বুঝি বা বাধিত শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়? দেখেন আমরা যখন এর মানে ছোটবেলায় বা স্কুলে থাকতে কলেজে থাকতে দরখাস্ত লিখতাম স্যারের কাছে ছুটি চেয়ে বা কোনো কিছু চেয়ে আবেদন করে, তখন কি লিখতাম? যে ছুটিটি মঞ্জুর করে আপনি বাধিত করবেন। এই বাধিত মানে কি বোঝাচ্ছে? এই বাধিত মানে বোঝাচ্ছে আপনি মানে তার প্রতি অনুরাগ থাকবেন, তার প্রতি হচ্ছে মানে কি বলে কৃতজ্ঞতা প্রকাশ বোঝায়। এই বাধিতটা কি বোঝায়? যে কৃতজ্ঞতা প্রকাশ বোঝায়। এখন দেখেন এখানে বাধিতকে ভাঙলে কি পাচ্ছেন? এখানে এই যে বাধা, এই বাধা মানে হচ্ছে বাধা প্রাপ্ত হওয়া। কি হওয়া? বাধা প্রাপ্ত। এই ইত প্রত্যয় দিয়ে বোঝাচ্ছে যে আপনি কাজটাতে বাধা প্রাপ্ত হয়েছেন। এখন দেখেন কোন কাজে আপনি কারো দ্বারা বাধা প্রাপ্ত হয়েছেন এবং তাকে কি বলবেন যে সে আমাকে বাধিত করেছে, এটা কি বলা যাবে? না, আপনি বাধিত বলতে পারবেন না। দেখবেন কারণ কি এটা ব্যবহারিক অর্থ আর ব্যুৎপত্তিগত অর্থ দুইটা অর্থ কিন্তু আলাদা। তবে যে অর্থটা প্রচলিত, যে অর্থটাকে আমরা ব্যবহার করি সেই অর্থেই ব্যবহার করতে হবে। যদি অন্য কোনো অর্থে ব্যবহার করেন তাহলে বাক্যটি কি হারাবে? যোগ্যতা হারাবে। বাক্যটি কি হারাবে? যোগ্যতা হারাবে। আর কোন কারণে যোগ্যতা হারাবে? যোগ্যতা হারাবে কোন কারণে? বাক্যটি যোগ্যতা হারাবে তার রীতিসিদ্ধ অর্থবাচকতার কারণে। এরকম অনেক শব্দ আছে। আপনারা যতগুলো রুঢ়ি শব্দ পাবেন, যতগুলো রুঢ়ি শব্দ পাবেন, দেখবেন যে সবগুলি হচ্ছে আপনার রীতিসিদ্ধ অর্থবাচকের উদাহরণ হবে। কারণ কি? আমরা রুঢ়ি শব্দের সংজ্ঞা কি জানি? রুঢ়ি শব্দকে ভাঙলে এর ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই না হয়ে আলাদা হয়ে যাবে। যদি আপনি যে আলাদা যে অর্থটা মানে ব্যবহারিক অর্থ বাদ দিয়ে আলাদা যে অর্থ থাকে সেই অর্থ যদি ব্যবহার করেন তাহলে বাক্যটি অটোমেটিক ভুল হয়ে যাবে। আশা করছি আমার কথা বুঝতে পেরেছেন। ঠিক আছে? ওকে, দেখেন প্রথম হলো বাক্যের রীতিসিদ্ধ অর্থবাচকতা। এরপরে আমরা লিখবো বাগধারার ভুল প্রয়োগ। ওকে, আমরা শুরু করব যে বাগধারার ভুল প্রয়োগ। দেখেন বাগধারার ভুল প্রয়োগ বলতে কি বুঝি? দেখেন বাগধারার ভুল প্রয়োগ হচ্ছে আদিম কাল থেকে একদম প্রাচীন কাল থেকে বাগধারাগুলো যেভাবে প্রচলিত হয়ে এসেছে, যেভাবে চলছে আপনাকে ঠিক সেভাবেই ব্যবহার করতে হবে। এর কখনো উল্টাপাল্টা কিছু করতে পারবেন না। অর্থাৎ এক কথায় বলতে পারি যে বাগধারাগুলো যেমন আদিকাল থেকে আছে এখন আপনাকে ঠিক একইভাবে ব্যবহার করতে হবে। এর বিন্দুমাত্র পরিবর্তন করতে পারবেন না। যেমন দেখেন যদি একটা বাগধারা লিখি, আমি কি বাগধারা লিখবো? লিখলাম হচ্ছে অরণ্যে রোদন। লিখলাম অরণ্যে রোদন। ওকে, এখন দেখেন আপনারা একটু কমেন্ট করবেন যে অরণ্য বলতে কি বোঝেন। সবাই কমেন্ট করে জানান অরণ্য বলতে কি বুঝি। আমরা জানি অরণ্যটা সহজ হয়ে গেছে। অরণ্য মানে হচ্ছে বন। অরণ্য মানে কি? বন। আপনারা কমেন্ট করে জানাবেন যে রোদন অর্থ কি। আপনি রোদন অর্থ কি বোঝেন? রোদন অর্থ কি এটা কমেন্ট করবেন। ঠিক আছে? অরণ্য মানে যে বন এটা আমরা সবাই জানি। আপনারা কমেন্ট করে আমাকে জানান যে রোদন অর্থ কি। ঠিক আছে? রোদন অর্থ কি? ওকে, আমি আপনাদের সহজ করে দিই। দেখেন অরণ্য রোদন বলতে কি বুঝি? অরণ্যের রোদন বলতে বুঝি আমরা নিষ্ফল আবেদন। অরণ্য রোদন বলতে আমরা কি বুঝি? যে নিষ্ফল আবেদন। এখন দেখেন অরণ্য বলতে কি বোঝায়? অরণ্য বলতে বোঝায় যে বন। অরণ্য বলতে কি বোঝায়? বন। এখানে কি আছে? রোদন। রোদন অর্থ কি? রোদন অর্থ হচ্ছে কান্না। রোদন অর্থ কি? কান্না। এখন আপনি জানেন যে অরণ্য রোদন মানে কি? বনে কান্না। এখন আপনি চেঞ্জ করবেন। কিভাবে চেঞ্জ করবেন? ঠিক আছে, আমি অরণ্য লিখবো না, আমি অরণ্যের জায়গায় লিখবো বন। অরণ্যের জায়গায় কি লিখবো? বন। অরণ্য অর্থ তো বন, আমি লিখবো যে বনে রোদন। কি লিখবো? বনে রোদন।
এইভাবে যদি বাগধারা করতে চান এটা করতে পারবেন না, এটা করতে গেলে আপনার ভুল হয়ে যাবে। অথবা আপনি এখানে অরণ্যকে ঠিকঠাক রাখবেন, ঠিক আছে, আপনি অরণ্যকে কি রাখলেন, ঠিক রাখলেন। এখন অনেকে রোদন অর্থ জান না, আপনার কাছে মনে হচ্ছে রোদন অর্থটা কঠিন, ঠিক আছে, আপনি রোদন অর্থ বাদ দিবেন, রোদনকে বাদ দিয়ে আপনি কি লিখবেন যে অরণ্যে কান্না, কি দিবেন, অরণ্যে কান্না। আপনি এই কাজটিও করতে পারবেন না, এই কাজটি করতে গেলে কি হবে, আপনার বাগধারার ভুল প্রয়োগ হবে, বাক্যটি যোগ্যতা হারাবে, বাক্যটি কি হারাবে, বাক্যটি যোগ্যতা হারাবে। আর কি কারণে বাক্যটি যোগ্যতা হারাবে, তখন বাক্যটি যোগ্যতা হারাবে তার বাগধারার ভুল প্রয়োগের কারণে। এখন আপনি বলছেন ঠিক আছে আমার তো ভুল নেই, এখানে রোদন মানে তো কান্না, আমি কান্নাই দিব না, এটা করা যাবে না, এইটা করা যাবে না, এটা করতে পারবে না। আমরা বুঝাচ্ছি যে বাগধারাগুলো যেভাবে প্রচলিত হয়ে এসেছে আপনাকে ঠিক একই ভাবেই প্রচলন করতে হবে। ওকে, এরপর দেখেন আরেকটা উদাহরণ যদি দেই আমি, দেখেন আমি যদি লিখতে দা কুমড়া, কি লিখলাম, দা কুমড়া, আমি কি লিখেছি, দা কুমড়া। ওকে, আপনারা বলেন তো দা কুমড়া অর্থ কি, সবাই উত্তর করবেন যে দা কুমড়া অর্থ বলতে আমরা কি বুঝি। ওকে, অনেকে খুব সুন্দর সুন্দর বাক্য রচনা করে দিয়েছেন, আপনি একটু লিখেন তো যে দা কুমড়া বলতে আমরা কি বুঝি। লিখেন যে দা কুমড়া বলতে আমরা কি বুঝি, পারবেন। ওকে, আসেন, দা কুমড়া বলতে আমরা বুঝি ভীষণ শত্রুতা, কি বুঝি আমরা, ভীষণ শত্রুতা। কারণ কি, দায়ের সঙ্গে কুমড়ার সম্পর্কটা কি, কাটাকাটি সম্পর্ক, দায়ের সঙ্গে আপনার কুমড়ার সম্পর্ক কি, কাটাকাটি সম্পর্ক। আপনি বলুন ঠিক আছে আমি দা দিয়ে কুমড়া কাটবো না, কারণ কি কাটার কাটিতে সম্পর্ক, আমি দা দিয়ে কুমড়া কাটবো না, আমি দা দিয়ে কুমড়া থেকে কাটবো লাউ, কি কাটবো, লাউ কাটবো। দেখেন দা দিয়ে লাউ কাটতেও সুবিধা, বলতেও সুবিধা। আগে কি বলতেন দা কুমড়া, দা কুমড়া ভীষণ শত্রুতা, এখন কি দা লাউ, বলতে খুব সুবিধা না যে দা লাউ। আপনি যখন দা কুমড়া বাদ দিয়ে যদি বলেন যে দা লাউ, এই মানে যে ভীষণ শত্রুতা বোঝাতে চান, তাহলে কি অর্থ সংগতি ঠিক থাকবে, না, এটা অর্থ সংগতি ঠিক থাকবে না, বাক্যটি যোগ্যতা হারাবে, বাক্যটি কি হারাবে, যোগ্যতা হারাবে। আর বাক্যটি কেন যোগ্যতা হারাবে, কারণ কি বাক্যটি তার বাগধারা ভুল প্রয়োগের কারণে যোগ্যতা হারাবে। আদিমকাল থেকে প্রচলিত হয়ে এসেছে দা কুমড়া মানে ভীষণ শত্রুতা, আপনাকে দা কুমড়াই লিখতে হবে, এবং এই কুমড়া দা দিয়ে কুমড়াকে কাটতে হবে। আপনি চাইলে লাউ কাটতে পারবেন, কিন্তু বাগধারার ক্ষেত্রে কখনো লাউ কাটার কথা উল্লেখ করতে পারবেন না। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। দেখেন আরেকটা লাস্ট উদাহরণ দিয়ে এই টপিকটা শেষ করছি। যদি আমি লিখি যে পটল তোলা, কি তোলা, পটল তোলা। দেখেন পটল তোলা অর্থ কি, আপনারা একটু জানাবেন সবাই আমাকে, আমি পটল তোলা অর্থটা পারি না, আপনি একটু জানাবেন, ঠিক আছে। ওকে, দালাও বলতে সুবিধা, এই জন্য অনেকে হাসির ইমোজি দিচ্ছেন, ঠিক আছে। এখন দেখেন পটল তোলা, কি তোলা, পটল তোলা। আচ্ছা পটল তোলা অর্থ কি বলেন তো, পটল তোলা অর্থ কি, পটল তোলা অর্থ হচ্ছে মারা যাওয়া বা অক্কা পাওয়া, কি অর্থ বলেন তো, অক্কা পাওয়া বা মারা যাওয়া। ওকে, এখন দেখেন পটল তুলেছে, ধরেন কোন একটা বৃদ্ধ মানুষ মারা গিয়েছে, ঠিক আছে, আপনি বলছেন সে বৃদ্ধ বয়স্ক লোকটি কি হচ্ছে পটল তুলেছে। এখন আপনি বলেন ঠিক আছে তাকে আমি পটল তুলে পারবো না, পটল দেখতে ছোট, এত ছোট তুলে কেন তাকে মেরে ফেলবো, আমি তাকে দিয়ে পটল না তুলে কুমড়া তুলাবো, বাঙ্গি তুলাবো, তরমুজ তুলাবো। এখন আপনি কি বলতে পারবেন যে পটল তোলার জায়গায় বাঙ্গি তোলা, তরমুজ তোলা, লাউ তোলা এর অর্থ মারা যাওয়া, কি বোঝাতে পারবেন, না, এটা কখনোই বোঝাতে পারবেন না। এখানে পটল তোলা মানে মারা যাওয়া, আদিমকাল থেকে পটল তোলা অর্থ মারা যাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে, এজন্য আপনাকে পটল তুলেই তাকে মেরে ফেলতে হবে, এই আর কি, বিষয়টা হচ্ছে এরকম যে আপনাকে পটল তুলে তাকে মারিয়ে ফেলতে হবে। ওকে, আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনি কোনোভাবেই বাগধারা অর্থ পরিবর্তন করতে পারবেন না, বাগধারার শব্দ জায়গাতে অন্য কোনো শব্দ ঢুকে দেবেন, যেভাবে প্রচলিত হয়ে আসছে আপনি ঠিক সেভাবেই ব্যবহার করতে হবে, ঠিক আছে। আর যে বাগধারার অর্থ যদি ভুল ভাবে প্রয়োগ করে ফেলেন তাহলে বাক্যটির যোগ্যতা হারাবে। ওকে, এরপরে 3 নম্বরে আসেন। 3 নম্বর শিখবো আমরা বাহুল্য দোষ। কি শিখবো, বাহুল্য দোষ, ঠিক আছে। ওকে, আসলে আমরা যদি বাহুল্য দোষ বলতে কি বুঝি, বাহুল্য দোষ বলতে বুঝি যে অতিরিক্ত কিছু লেখা। দেখেন একটা বাক্যের মধ্যে অতিরিক্ত শব্দ প্রয়োগকে আমরা বলি বাহুল্য দোষ। যেমন দেখেন যদি আমি লিখি যে সভায় এই যে ট্রাম্প হেরে গেল,
তাই না? খুব মানে খুশি খুশি লাগছে, জানি না কেন ট্রাম্প হেরেছে। এজন্য সবচেয়ে বেশি খুশি বাঙালিরা। যতগুলো দেশ আছে সেই দেশে সবচেয়ে বেশি খুশি জনগোষ্ঠী দেখছি বাঙালিরা। আর মনে হচ্ছে না আমেরিকাতে নির্বাচন নিয়ে আমেরিকানরা যতটা মানে উৎকণ্ঠায় ছিল, তার চেয়ে বেশি উৎকণ্ঠায় ছিল বাঙালিরা। এতগুলো স্ট্যাটাস দিয়েছে বা এত মিম শেয়ার হয়েছে, মনে হয় না অন্য কোনো দেশ এই নির্বাচন নিয়ে এত বেশি উত্তেজনায় ছিল। যাই হোক, এই যে ট্রাম্প সাহেব হেরে গেল, এর জন্য তার সে একটা জনসভা করেছে। এখন ট্রাম্পের জনসভায় তাকে ডেকেছে, সকল আলেমদের ডেকেছে, ঠিক আছে? আপনাদের মতো যারা বুদ্ধিজীবী আছে বা আমার মতো যারা বুদ্ধিজীবী আছে, যারা সারাদিন স্ট্যাটাস দিয়ে সবকিছু ভাসিয়ে ফেলি, আমাদের মতো কিছু বুদ্ধিজীবীকে ট্রাম্প তার সবাই ডেকেছে। তাহলে যদি বলি যে সবাই সকল বুদ্ধিজীবী গণ উপস্থিত, উপস্থিত এখানে লিখছি সবাই সকল বুদ্ধিজীবী গণ উপস্থিত। কি লিখেছি? লিখেছি যে সবাই সকল বুদ্ধিজীবী গণ উপস্থিত। এখন দেখেন এই বাক্যটি কি হচ্ছে? বাহুল্য দোষে দুষ্ট। কোন দোষে দুষ্ট? বাহুল্য দোষে দুষ্ট। আচ্ছা, কেমন করে বাহুল্য দোষ হলো? দেখেন, আপনি যখন গণ বলবেন, এই গণ মানে তো অবশ্যই একজন না, একের অধিক। একের অধিক সেটা 100 জন হতে পারে, 200 জন হতে পারে, 10 জন হতে পারে, 5 জন হতে পারে। একের অধিক কি বলতো? গণ। এখন দেখেন একের অধিক যখন প্রকাশ করছেন, তার আগে দিয়ে দিন সকল। তখন যখন আপনি সকল লিখবেন, তখন কি এই গণ বলতে যতদূর আছে তারা তো সবাই এই সকলের মধ্যে এসেছে। যখন সকল লিখবেন তখন আর গণ লেখার দরকার নেই, কারণ কি সকল বলতে কিন্তু সবাইকেই বোঝাচ্ছে। সবাই এসেছে মানে কি, যারা যারা আসার কথা সবাই এসেছে, তখন আবার এই গণ লিখলে এটা বাহুল্য দোষ হয়ে যাবে। আপনার বাহুল্য দোষ করার দরকার নেই। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন সবাই। আচ্ছা, আরেকটা উদাহরণ দেই। যদি এরকম যে যদি বলি যে ক্লাসে সকল ছাত্র ছাত্রী, ক্লাসে সকল ছাত্র ছাত্রীরা উপস্থিত। দেখেন এইটা একই কাহিনী। এখানে ছাত্র ছাত্রীরা মানে কি অবশ্যই একের অধিক জন। একের অধিক যদি হয়ে যায়, সকল তো দেওয়া দিলে তো ছাত্র ছাত্রীরা বলতে যতজন আছে তাহলে তো সকলের মধ্যেই আছে, আপনি এভাবে লিখতে পারবেন না। আপনি যদি সকল দেন তাহলে রাটাকে বাদ দিতে হবে। যদি সকল দেন তাহলে লিখতে হবে কি, যে ক্লাসে সকল ছাত্র ছাত্রী উপস্থিত। কি বলতে পারেন? যে ক্লাসে সকল ছাত্র ছাত্রী উপস্থিত। আর যদি ছাত্র ছাত্রীরা দেয় তাহলে সকল দেওয়ার দরকার নেই, তুমি যে ক্লাসে সকল ছাত্র ছাত্রীরা উপস্থিত। এই হচ্ছে ফরম্যাট, আপনি এইভাবে দিতে পারবেন। যদি সকল দেন তাহলে রা দিতে পারবেন না, আর যদি রা দেন তাহলে সকল দিতে পারবেন না। এরকম করে যদি দেন তাহলে বাক্যটি কোন দোষে দুষ্ট হবে? বাক্যটি বাহুল্য দোষে দুষ্ট হবে। ওকে, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? এরপরে আমরা যা শিখবো, আচ্ছা এর মধ্যে তোমাকে জানাবেন যে আমরা কয়টা টপিক শিখলাম। আমরা কিন্তু তিনটা শিখেছি। একটা হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা, এরপর শিখলাম বাগধারার ভুল প্রয়োগ, এরপর শিখলাম বাহুল্য দোষ। আর বাকি থেকে কয়টা? তিনটা। এই তিনটা শিখবো। এখন আমরা যে টপিকটা শিখবো তা হচ্ছে, আচ্ছা আমরা শিখবো উপমার ভুল প্রয়োগ। ওকে, আমরা কি শিখবো? উপমার ভুল প্রয়োগ। ঠিক আছে? ওকে, আসেন উপমার ভুল প্রয়োগ বলতে কি বুঝি? উপমার ভুল প্রয়োগ হচ্ছে আমরা কোনো বিষয়কে প্রেজ করার জন্য বা কোনো বিষয়কে বলতে গিয়ে এমন বেশি বলে ফেলি যে বাক্যটাকে একদম যোগ্যতা হারিয়ে ফেলি, বাক্যটার যোগ্যতা নষ্ট হয়ে যায়। ঠিক আছে? এরকম অনেক বাক্য আছে। বাক্যের যোগ্যতা এই মানে টপিকের মধ্যে এই উপমার ভুল প্রয়োগ, এটা অনেকগুলো টপিক আছে ভুল পাওয়া যায়। ঠিক আছে? ধরেন কেউ একজন চিঠি লিখেছে, চিঠি লিখেছে কাকে? তার কোন একজন প্রিয়জনকে চিঠি লিখেছে। তখন চিঠি লিখতে হবে যে হে প্রিয়তমা। ধরুন আমাদের ট্রাম্প ভাইয়া চিঠি লিখেছে, তার তার সে প্রিয়তমা নতুন যে লেডি ছিল, তার যে লেডি ছিল সে লিখেছে যে প্রিয়তমা তোমার মধুর সংস্পর্শে। হে প্রিয়তমা
তোমার মধুর সংস্পর্শে আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হইল। আশার বীজ উক্ত হইল। দেখেন আমি একটা বিশাল বাক্য লিখেছি। কি বাক্য লিখেছি? যে হে প্রিয়তমা, তোমার মধুর সংস্পর্শে আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হইল। এখন দেখেন এই চিঠিটা যদি আপনি কাউকে লিখে পাঠান, যদি সে একটু ভালো ব্যাকরণ জানে, তাহলে এই চিঠিটা গোল করে পেঁচিয়ে বল বানিয়ে আপনার মুখে ছুড়িয়ে মারতে পারে। দ্যাটস ওয়াই একটু ব্যাকরণ ভালো করে জেনে যাবেন। কারণ কি, এখানে আপনি উপমার প্রয়োগ করতে গিয়ে ভুল প্রয়োগ করে ফেলেছেন। দেখেন কি ভুল প্রয়োগ করেছেন। দেখেন হে প্রিয়তমা, তোমার মধুর সংস্পর্শে, এরপর ঠিক আছে আমার হৃদয় মন্দিরে। এখন দেখেন হৃদয় মন্দিরে বা মন্দিরে মানুষ কি করতে যাবে? মন্দিরে মানুষ উপাসনা বা পূজা করতে যাবে। কিন্তু আপনি গেছেন কি করতে? বীজ বপন করতে। মন্দিরে কি বীজ বপন করা হয়? মন্দিরে কি চাষাবাদ করা হয়? না। এখানে আশার বীজ আপনি উচ্চ করতে পারবেন না। যদি এভাবে বলতেন হে প্রিয়তমা, তোমার মধুর সংস্পর্শে আমার হৃদয় জমিনে অথবা হৃদয় খেতে আশার বীজ উক্ত হইল, তাহলে দেখবেন যে বাক্যটা ঠিকঠাক থাকতো। এজন্য বলছি, যদি চিঠি লিখতে চান তাহলে চাইলে আমাদেরকে একটু প্রুফ রিডিং করে নিতে পারেন। যদি প্রুফ রিডিং করে এতে লাভ কি দেখেন, এতে আমাদেরও কিছু মানে টাকা ইনকাম হবে, আমরা কিছু পাবো, আর আপনার চিঠিটাও পরিপূর্ণ হবে। ঠিক আছে? মানে ব্যাকরণগত বা বানানগত কোনো ভুল থাকলে আমরা এটা এডিট করে ঠিক করে দিব। বলে যে এই জায়গাতে কিঞ্চিত ভুল আছে, এই জায়গাতে শব্দচয়নটা আরো সুন্দর করা যাবে, এগুলো ঠিক করে দিব। তো দ্যাটস ওয়াই খুবই সাবধান। ঠিক আছে? ওকে। এরকম আছে দেখেন অনেক আছে উপমার ভুল প্রয়োগ হয়ে যায়। যেমন দেখেন আপনারা যদি এই যে কুরবানির যে ঈদ আসে, এই কুরবানি ঈদের সময় বিশাল বিশাল মার্কেটিং এর পোস্টার দেখি। এই পোস্টারের সবচেয়ে একটা বেশি মানে ভুল জিনিস দেখি যে বিরাট গরু ছাগলের হাট। তারা কিভাবে কি করে বা কাগজে কি লেখে যে বিরাট গরু ছাগলের হাট, বিরাট গরু ছাগলের হাট। দেখেন এই যে বিরাট বিরাট মানে হচ্ছে বিশাল বা অনেক বড়, এই বিরাট গরু ছাগলের হাট, সেই গরু এবং ছাগলগুলোকে বিরাট বানিয়ে ফেলেছে। দেখেন একটা মেলাতে বা হচ্ছে হাটের যে কি বলে গরু ছাগল যে হাটটা বসে, এই হাটে কি সবগুলো কি বিরাট বিরাট গরু ছাগল থাকে? ভাই ছাগলগুলো তো অন্তত ছোট থাকে। ছাগল বা খাসি বা যে কোনো ছাগল না কেন, এগুলো কি ছোট থাকে। এই ছাগল বা খাসি যদি বিরাট হয়ে যায়, তাহলে সে ছাগল থাকবে না, সে তো হাতি হয়ে যাবে। এখন বাজারে আপনারা বলেন ছাগল থাকে না হাতি থাকে? অবশ্যই ছাগল থাকে। এমনও আছে যে বাজারে গরুর সঙ্গে বাছুরও থাকে, সে বাছুরও কি বিরাট হয়ে যায়? না, বিরাট হয় না। তার মানে তার উপমার ভুল প্রয়োগ করে। এখানে হবে আসলে গরু ছাগলের বিরাট হাট। আরেকটা বিষয়, তারা কিন্তু গরু ছাগলকে বিরাট বোঝাতে চায় না, তারা কিন্তু হাটটাকে বিরাট বলতে চায়, যে বিরাট একটা হাট, বিশাল বড় হাট। তার মানে এটাকে সাজিয়ে যদি লিখতে চান বা ঠিক করে লিখতে চান, তাহলে লিখতে হবে যে গরু ছাগলের বিরাট হাট। কি হবে? গরু ছাগলের কি হবে? গরু ছাগলের বিরাট হাট। এটা হচ্ছে সঠিক রূপ বা ঠিক রূপ। ঠিক আছে? আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছে। আবার আরেকটা পাওয়া যায়, এটাও খুব প্রচলিত ভুল, সেটা হচ্ছে দুধ নিয়ে। যদি আপনি কোথাও চা খেতে যান, দেখবেন লেখা থাকে যে এখানে খাঁটি গরুর দুধের চা পাওয়া যায়। কি লেখা থাকে? যে এখানে খাঁটি গরুর দুধের চা পাওয়া যায়, অথবা এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। তাহলে কি লিখে যে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। ওকে, কি বললাম? যে এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। দেখেন এইভাবে যদি কেউ মার্কেটিং করে আপনাকে যদি ভেজাল দুধ দেয়, আপনি তাকে কিন্তু কিছুই বলতে পারবেন না। কারণ সে বলে দিয়েছে যে এখানে খাঁটি গরু, সে কিন্তু গরুকে ঘাটে মেনে ফেলছে। দুধ যে খাঁটি কিনা এটা আমি শিওর না। সে লিখেছে কি যে এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, মানে সে এখানে গরু খাঁটি, দুধ খাঁটি না ভেজাল তা আমি জানি না, তার দোকানদারও জানে না। দোকানদার যদি এই দুধের মধ্যে যদি ভেজাল দুধ দিয়ে বিক্রি করে, তাহলে আপনি তাকে কিছুই বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? কারণ সে বলেই দিয়েছে যে এখানে আমার গরু খাঁটি, দুধ খাঁটি কিনা এটা সে উল্লেখ করেনি। আসলে দোকানদাররা কিন্তু বোঝাতে চায় দুধ খাঁটি, কিন্তু তারা খাঁটি বানিয়ে ফেলে কাকে? গরুকে খাঁটি বানিয়ে ফেলে। কাকে বানিয়ে ফেলে? গরুকে খাঁটি বানিয়ে ফেলে। তাহলে দেখেন এখানে উত্তর কি হবে? উত্তর হচ্ছে এখানে গরুর খাঁটি দুধ। এখানে কি হবে? গরুর খাঁটি দুধ, মানে দুধের আগে খাঁটি বসবে। হবে কি এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়। ঠিক আছে? মানে দুধটা খাঁটি, গরু খাঁটি না। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন।
এরকম এই উপমার ভুল প্রয়োগে অহরহ ভুল পাওয়া যায় এবং থেকে উপমার ভুল প্রয়োগ থেকে অনেক প্রশ্ন আসে। দেখবেন ঢাকা শহরে এই যে আমার মতো তাদের লেখাগুলো চমৎকার লেভেলের খারাপ, মানে লেখার মানে মানটা খুব খারাপ, তাদের জন্য কিছু কিছু মানে প্রতিষ্ঠান আছে, তারা খুব সুন্দর করে দেয়ালে অ্যাড দেয় বা লিফলেট বিলি করে, তারা লেখা থাকে এখানে যে এখানে সুন্দর হাতের লেখা শেখানো হয়। কি লেখে? লেখা থাকে যে এখানে সুন্দর হাতের লেখা শেখানো হয়। লেখা থেকে কি লেখা থাকে? যে এখানে সুন্দর হাতের লেখা শেখানো হয়। তার মধ্যে এখানে বলতে গেলে যে সুন্দর হাতের মানে হাত সুন্দর হতে হবে, মানে লেখা শিখতে গেলে আমাকে হাত সুন্দর হবে, সুন্দর হাত হলে তারপরে তারা লেখা শিখবে। বিষয়টা কি এমন? তারা আসলে বুঝতে চেয়েছে যে হাতের লেখা সুন্দর শেখানো হয়, মানে কি লেখাটা সুন্দর, হাত সুন্দর কিনা এটা বিষয় না। এই যে আমি দেখতে কিছুটা শ্যামবর্ণ বা কৃষ্ণবর্ণের মতো, তার মানে কি আমাকে কি লেখা শেখাবে না? বিষয়টা কি এরকম না, মোটেও বিষয়টা এরকম না। মনে রাখবেন যে এখানে বিষয়টা হচ্ছে তারা বোঝাতে চাচ্ছে যে এখানে হাতের সুন্দর লেখা শেখানো হয়, কিন্তু তারা বলে ফেলে কি যে এখানে সুন্দর হাতের লেখা শেখানো হয়। আসলে আমার হাত সুন্দর না, লেখাটাও সুন্দর না। ওকে, জাস্ট কিডিং। যাই হোক, এটাও আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা যা শিখবো তা হচ্ছে গুরু চণ্ডালী দোষ। কি দোষ? গুরু চণ্ডালী দোষ। আমরা শিখবো এবার গুরু চণ্ডালী দোষ। হ্যাঁ, আমরা শিখবো কি গুরু চণ্ডালী দোষ। আসেন, গুরু চণ্ডালী দোষ বলতে কি বুঝি? গুরু চণ্ডালী দোষ বলতে বুঝি আমরা সাধু এবং চরিত্রের মিশ্রণ। কার মিশ্রণ? সাধু এবং চরিত্রের মিশ্রণ। আপনি চাইলেই সাধুর সঙ্গে চরিত অথবা চরিত্রের সঙ্গে সাধু মিক্স করতে পারবেন না। যদি সাধুর সঙ্গে চরিত অথবা চরিত্রের সঙ্গে সাধু যদি মিক্স করে ফেলেন, তাহলে বাক্যটি ভুল হয়ে যাবে। কি হয়ে যাবে? বাক্যটি ভুল হয়ে যাবে। আর বাক্যটি ভুল হলে কি হারাবে? যোগ্যতা হারাবে। আর যোগ্যতা হারাবে কোন কারণে? গুরু চণ্ডালী দোষের কারণে। যেমন দেখেন, আমি এই পাশে কিন্তু সাধু শব্দ লিখলাম, আমি এটাকে মিশিয়ে দিলাম, বিশাল বিশাল কমেন্ট গুলো করতে পারি না, ছোট ছোট কমেন্ট করতে পারি। অনেকে বাংলিশ লেখেন, বাংলিশ করতে আরো কষ্ট, কারণ পিসিটা অনেক দূরে আছে। যদি কেউ কমেন্ট করতে চান ঠিক আছে, আমি পরে চেক করে নিব যে কে কি অবস্থা বা কার কমেন্টে কোনো প্রবলেম আছে কিনা। কেউ যদি বুঝতে ব্যাকগ্রাউন্ড আমি যেগুলো পড়াচ্ছি এগুলো বুঝতে যদি প্রবলেম হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমাদের যে টিচার প্যানেল আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা সবাই খুব হেল্পফুল, আমরা আশা করছি আপনাদের সাহায্য করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আসেন এরপরে যে বিষয় শিখে ধরুন গুরুজনদের দোষ। এরপরে ধরুন আমি লিখলাম সাধু, এরপরে লিখলাম চলিত। দেখেন এখানে লিখলাম আমি গো, এখানে লিখলাম গরু, লিখলাম গরু। ঠিক আছে, এখানে লিখলাম শকর, এখানে লিখলাম গাড়ি, লিখলাম গাড়ি। ঠিক আছে, আশা করছি লেখা দেখা যাচ্ছে। এখন দেখেন, আপনি কিন্তু চাইলে আপনি জানেন গো মানে গরু, গরু কি আপনি চাইলে গো গাড়ি বলতে পারবেন না, আপনি কিন্তু গো গাড়ি বলতে পারবেন না, ক্রস। আবার চাইলে চরিত্রের সঙ্গে কিন্তু সাধু মিক্স করতে পারবেন না, আপনি চাইলে গো গরু শকর এটাও বলতে পারবেন না, আপনি চাইলে কিন্তু গরুর শকরও বলতে পারবেন না। কারণ কি? তোমার চরিত্রের সঙ্গে সাধু হয়ে যাচ্ছে অথবা সাধুর চরিত্র হয়ে যাচ্ছে। আপনি সাধু এবং চরিত অথবা চরিত্র এবং সাধু মিক্স করতে পারবেন না। মিক্স করলেই বাক্যটি গুরু চণ্ডালী দোষে দুষ্ট হবে। আপনি বলতে পারেন কি? আপনি বলতে পারেন গো শকর, ওকে ইটস ওকে, এটা ঠিক আছে, গো শকর বলতে পারেন। আবার কি বলতে পারেন? যে গরুর গাড়ি, কি বলতে পারেন? গরু গাড়ি, এটাও ঠিক আছে। কারণ কি? চরিত্রের সঙ্গে চরিত, সাধুর সঙ্গে সাধু, এটাকেই আমরা বলছি কি বলছি? যে গুরু চণ্ডালী দোষ। ঠিক একইভাবে আরো আছে শবপোড়া, কি আছে বলতো? শবপোড়া বা শবদাহ, মরা পোড়া বা মরাদাহ, এগুলো কিন্তু আপনি করতে পারবেন না। ঠিক আছে, ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। এটা নিয়ে টাইম ওয়েস্ট করব না, আমি নেক্সট টপিকসে যাব। ওকে, আজকের লাস্ট টপিকস বা আমাদের যে যে ছয়টা মানে দোষের কারণে বাক্য দুষ্ট হয়ে যায় বা যোগ্যতা হারিয়ে ফেলে, তার লাস্ট যে কারণটি সেটা হচ্ছে সেটা হচ্ছে দুর্বদ্ধতা। সেটার নাম কি? দুর্বদ্ধতা। সবাই এখানে লিখে ফেলেন যে দুর্বদ্ধতা, ঝটপট লিখে ফেলি দুর্বদ্ধতা। মোবাইলে বাংলা নেই, আরে কি কষ্ট। সমস্যা নেই, বাংলা থেকে লিখতে বড় মেসেজ করলে ছোট মেসেজ করবেন। হ্যাঁ, এবার আসেন আমরা শিখবো দুর্বদ্ধতা।
আসেন দুর্বোধ্যতা বলতে কি বুঝি। দেখেন দুর্বোধ্যতা বলতে বুঝি যে কিছু কিছু শব্দ আছে যেগুলো একদম অপ্রচলিত, সেই শব্দগুলো কি অপ্রচলিত, বা যেগুলোর অর্থ আমরা সহজে বুঝতে পারি বা কঠিন। এরকম শব্দ দিয়ে যদি আপনি কোনো বাক্য রচনা করেন, কোনো গান রচনা করেন, কোনো কবিতা লিখেন বা কাউকে যদি কিছু বলেন, তাহলে কিন্তু বাক্যটির যোগ্যতা হারাবে। যেমন দেখেন, ধরেন সোহেলকে, সোহেলকে কি এসে বলছে যে বন্ধু সোহেল, সোহেলের একটা খুব বন্ধু আছে, সে খুব চালাক, সে সবসময় ধান্দা থাকে কিন্তু কিভাবে সোহেলের থেকে কিছু খাওয়া যায়। ঠিক আছে, ওই বন্ধু সোহেলকে এসে বলছে যে বন্ধু সোহেল, একটা তোমাদের সুখবর আছে। কি আছে? সুখবর আছে। কি সুখবর? যে একটা মেয়ে তোমাকে প্রপঞ্চ করেছে। কি করেছে? প্রপঞ্চ। দেখেন শব্দটা কি, শব্দ হচ্ছে প্রপঞ্চ। এখন যে সোহেল একটা মানে মেয়ের মধ্যে প্রপঞ্চ করেছে, চলো মিষ্টি খাও। সোহেল এখন না বুঝে কিন্তু ভালো, হ্যাঁ প্রপঞ্চ মানে অবশ্যই কোনো মেয়ে কিছু একটা বলেছে, ভালো কিছু পজিটিভ কিছু বলেছে, তারপরে সে তার বন্ধুকে মিষ্টি খাওয়াইছে। এর মধ্যে সোহেলের সঙ্গে আমার দেখা হয়েছে। আমার দেখা হওয়ার পরে দেখছি যে সোহেল খুব হাসি খুশি। সোহেলকে বললাম, কি ব্যাপার সোহেল, হঠাৎ করে তোমাকে এত বেশি হাসি খুশি লাগছে কেন? তখন সোহেল বলল যে স্যার, আমার একটা মেয়ে আমাকে প্রপঞ্চ করেছে। আমি বললাম, প্রপঞ্চ করেছে, তুমি এত হাসি খুশি কেন? আমি বললাম তাকে, যে সোহেল বললাম, তুমি কি জানো যে প্রপঞ্চ অর্থ কি? সোহেল বলল, না তো ভাইয়া বা না তো স্যার, আমি তো প্রপঞ্চ অর্থ জানি না। আমি বললাম, প্রপঞ্চ অর্থ হচ্ছে ছলনা করা বা মায়া করা বা ছেঁকা দেওয়া। তার মানে দেখো, তোমাকে ওই মেয়েটা কি করেছে, তোমার সাথে ছলনা করেছে বা ছেঁকা দিয়েছে। এই যে দেখেন, সোহেল কিন্তু অর্থ না বোঝার কারণে তার টাকাও গেল, মাঝখানে কিছু সময় গেল, যে সময়গুলো সে ভুলভাল চিন্তা করে কাটিয়ে দিল। এই অর্থগুলো হচ্ছে অপ্রচলিত ওয়ার্ড। ওয়ার্ড বলতো অপ্রচলিত ওয়ার্ড, যেগুলো অর্থ আমরা বুঝতে পারি না। ঠিক আছে, দেখেন আরো আমি একটা বাক্য দিচ্ছি, দেখেন এই বাক্যের মধ্যে আমরা ক্লিয়ার হয়ে যাব। যদি আমি বাক্যটা লিখে এরকম যে মিন, যদি বলি আমি মিন হুবাকুল কুবলায়, দেখেন কি লেখা আছে? লেখা আছে যে মিন খুবাকুল কুবলায়। আপনাকে যদি পুকুর পাড়ে দাঁড়িয়ে যদি আমি বলি যে মিন খুবাকুল কুবলায়, তখন আপনি কি বলবেন? যে ভাইয়া বা স্যার, আপনি আরবি বাদ দিয়ে বাংলায় কিছু বলুন। যদি আরেকটু সুর দিয়ে বলি, তাহলে সে আরবি ধরে নেবে। যদি মিন খুবাকুল কুবলায় যদি এভাবে বলি, সে অবশ্যই বলবে আমি আরবি বলেছি। আপনাদের তো তাই মনে হচ্ছে যে আমি আরবি বলেছি, তাই না? কিন্তু আসলে বিষয়টা এরকম না। এটা কিন্তু সম্পূর্ণ একটা বাংলা ভাষারই শব্দ, প্রত্যেকটারই বাংলা মিনিং আছে, কিন্তু এই অর্থগুলো অপ্রচলিত হিসেবে ব্যবহৃত হয়, শব্দগুলো অপ্রচলিত। আসেন অর্থটা ভেঙে দিচ্ছি। অর্থ কি দেখেন, এখানে কি লেখা আছে? মিন। মিন মানে হচ্ছে মাছ। মিন মানে কি? মাছ। এর বিপরীতে খোবাকুল কি আছে? খোবাকুল। খোবাকুল মানে হচ্ছে তারনায়। খোবাকুল মানে কি? তারনায়। আর কুবলয়, কুবলয় মানে আপনি কি জানেন? কুবলয় মানে হচ্ছে পদ্ম। কুবলয় মানে হচ্ছে কি বলতো? পদ্ম। এখন দেখেন, আপনি আর আপনার বন্ধু, আপনি এবং আপনার বন্ধু পুকুর পাড়ে আছেন। কই আছেন? পুকুর পাড়ে আছেন। এখন একটা মাছ ধরো পুকুর পাড়ে যাচ্ছিল, ধরেন একটা মাছ যাচ্ছিল, ওই পুকুর পাড়ে খেতে পদ্মের পাতা আছে, পদ্ম গাছে, এবং পদ্মের ডাটার সঙ্গে মাছের সংঘর্ষ হয়েছে, পদ্ম পাতাটা কাঁপতেছে। এখন এটাকে আপনি কি বলতেছেন? যে মাছের তাড়নায় পদ্ম কাঁপে। এটা হচ্ছে সিম্পল বাংলা। এটা যদি আপনি একটু জটিল করে বলেন যে মিন খুবাকুল কুবলায়, কি বলছেন? মিন খুবাকুল কুবলায়, তাহলে কি হচ্ছে? তাহলে দেখবেন যে যাকে বলছেন সে তো কিছু বুঝবে না, আর আপনার কথাটা, আপনার বাক্যটা কি হয়ে যাবে? যোগ্যতা হারাবে। কেন যোগ্যতা হারাবে? বাক্যটা তার অর্থ সঙ্গতি ঠিকঠাক থাকছে না, এক কথায় সে বুঝতে পারবে না। আশা করছি এটাও বুঝতে পেরেছেন। এটাও বুঝতে পেরেছেন, এখানেও কোনো প্রবলেম হওয়ার কথা না। এই দুর্বোধ্য নিয়ে চমৎকার একটা কবিতা আছে। এই কবিতাটা আরো বুঝতে পারবেন না যদি আপনাকে, ধরেন ঠিক পুকুর পাড়ে আপনি আপনার বন্ধুকে নিয়ে গিয়ে বলছেন যে বন্ধু, তোমাকে একটা চমৎকার গল্প শোনাই। কি গল্প? যে যে গল্পটা পুকুর পাড়ে ঘটেছিল। ঠিক আছে বল, বন্ধু বলছে বলো। আপনি তো বলছেন এরকম যে হরির উপরে হরি, হরিতে শোভা পায়, হরিকে দেখিয়া হরি, হরিতে লুকায়। আপনার বন্ধু বলবে কি? যে হরি হরি হরি, আই এম ভেরি সরি। তাছাড়া বলার আর কিছু নেই, কারণ কি এতগুলো হরির সে অর্থ বের করতে তার মাথা চলে যাবে। দেখেন কি বলেছে? যে হরির উপরে হরি, হরিতে শোভা পায়, হরিকে দেখিয়া হরি, হরিতে লুকায়। আচ্ছা আমি একটু লিখে দেখি। যদি আমি লিখে লিখবো যে হরির উপরে হরি, হরিতে শোভা পায়, হরিকে দেখিয়া হরি, হরিকে দেখিয়া হরি, হরিতে লুকায়। ওকে, এই যে একটা খুব চমৎকার একটা কবিতা লিখে দিলাম। আপনারা এই চমৎকার কবিতার অর্থ বলতে দেখি কে কে পারেন?
অর্থ করেন সবাই। ওকে, আসেন আপনাদের উত্তরটা আমি করে দিই। দেখেন এখানে একটা হরিণ অনেকগুলো অর্থ আছে। যেমন দেখেন হরির উপরে হরি, এই হরি মানে হচ্ছে পানি, এই হরি মানে কি পানি। পানির উপরে হরি, এই হরি মানে হচ্ছে পদ্ম পাতা, কি বলেন তো পদ্ম পাতা। যে পানির উপরে পদ্ম পাতা আছে, হরিদের শোভা পায়। আচ্ছা ঠিক আছে, এইটা পানি না, এই হরির উপরে হরি, হরিতে শোভা পায়। দেখেন এই হরি মানে হচ্ছে পানি না, পানির উপরে কি আছে, এই হরি মানে হচ্ছে পদ্ম পাতা, কি পাতা পদ্ম পাতা, হরিতে শোভা পায়। দেখেন এই পদ্ম পাতার উপরে কি আছে, ব্যাঙ আছে, ব্যাঙটা হচ্ছে খুব সুন্দর শোভা পাচ্ছে। এবার দেখেন হরিকে দেখিয়া হরি, এই হরি মানে হচ্ছে সাপ, এই হরি মানে কি সাপ। হরিকে দেখিয়া হরি, এই হরি মানে হচ্ছে ব্যাঙ, এই হরি মানে কি ব্যাঙ। দেখেন হরিকে দেখিয়া হরি, হরিতে লুকায়, এই হরি মানে হচ্ছে পানি, এই হরি মানে কি পানি। তার মধ্যে দেখেন একটা হরিণ অনেক ধরনের অর্থ। দেখেন যদি বলে এরকম যে হরির উপরে হরি, তোমাকে পানির উপরে পদ্ম পাতা, হরিতে শোভা পায়, পানির উপরে খুব সুন্দর শোভা পাচ্ছে। তারপর একটা ব্যাঙ আছে, এরপর কি হরিকে দেখিয়া হরি, তার মানে দেখেন ব্যাঙকে দেখিয়া, সরি সাপকে দেখিয়া ব্যাঙ হরিতে লুকায়, কোথায় লুকাচ্ছে পানিতে লুকায়। এই যে মুদ্রাগুলো, এই শব্দগুলো কিন্তু অনেক দুর্বোধ্য কঠিন, এবং এইগুলো কিন্তু আগে পরীক্ষায় আসতো, এখন এটা পরীক্ষায় আসে না, তবে আপনাদের জানিয়ে দিলাম। হ্যাঁ, অনেকেই অর্থ করছেন যে পদ্ম পাতার উপর ব্যাঙ বসে আছে, তারপরে পদ্ম পাতার উপর ব্যাঙ বসে থাকে, ব্যাঙটা চমৎকারভাবে শোভা পাচ্ছে, এরপর যখন ব্যাঙটা সাপকে দেখবে তখন সে পানিতে লুকাবে। এটাই হচ্ছে এই কবিতার মূল বিষয়। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন, ক্লাসটা আপনারা এনজয় করেছেন। আমি আমার জায়গা থেকে চেষ্টা করতে আপনাদেরকে বোঝানোর জন্য। তো আজকের ক্লাসটা, এই বাক্য প্রমাণের ক্লাসটা এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আবার দেখা হবে। আর আপনারা যারা এখনো আমাদের ক্লাসগুলোতে রেজিস্ট্রেশন করেননি, রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করুন। এর পরবর্তী ক্লাসগুলো আমরা প্রাইভেট গ্রুপে নিব, প্রাইভেট গ্রুপে একদম লেকচার ওয়াইজ চলবে, ঠিক আছে? তো আশা করি সবাই রেজিস্ট্রেশন করবেন। আগামী ক্লাসগুলোতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।